হুইসপার ইন সাসপেন্সে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন লেখিকা আমিনা আফরোজের কলমে তালতলায় ভূতের ভয়। এক রহস্যময় তালবাগান, যেখানে রাত নামলেই হেঁটে চলে বেড়ায় এক রহস্যময় নারী। কে সেই নারী? জানতে হলে শুনতেই হবে আজকের গল্প লেখিকা আমিনা আফরোজের কলমে তালতলায় ভূতের ভয়। তবে গল্প শুরু করার আগে একটি ছোট্ট ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান, তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশানে দেয়া মেইল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প লেখিকা আমিনা আফরোজের কলমে তালতলায় ভূতের ভয়। রাত্রি দ্বীপ্রহর। ঘুমের মধ্যেই হঠাৎ বিছানায় উঠে বসল ভবতোষ। ভারী কোনো কিছু পরার ধবাস করে একটা জোরালো শব্দ কানে এসেছে ওর। আর শব্দটা যে এসেছে পাশের তালবন থেকে, এইটা বেশ বুঝতে পেরেছে ভবতোষ। এখন ভাদ্র মাস, গাছে গাছে তাল পাকার সময়। কাজেই রাত বিরেতে ধূপধাপ শব্দ করে তাল পড়াটা অস্বাভাবিক কিছু নয়। ভবতোষের পাশেই ওর স্ত্রী মাধবী দেবী ঘুমিয়েছিল। ঘরের হ্যারিকেনের আলো নিভু নিভু হয়ে এসেছে, বোধহয় তেল ফুরোবার পথে। ভবতোষ ওর বউয়ের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকল, বউ, ও বউ, বউ, ও বউ। মাধবী দেবী প্রথমে সাড়া না দিলে ভবতোষের ধাক্কার মাত্রা বাড়তে লাগল। একসময় চকিতে চোখ খুলল মাধবী দেবী। ঘরের আধো অন্ধকারে স্বামীকে বিছানার ওপর অমনভাবে বসে থাকতে দেখে ধরফড়িয়ে উঠে বসল সে। তারপর কাতর গলায় বলল, কি গো, এভাবে জেগে বসে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? তা বুদ্ধি মশাইয়ের কাছে নিয়ে যাব? ভবতোষ মাধবী দেবীর কথায় চাপা স্বরে বলল। আরে কিছুই হয়নি আমার, আমি ঠিকই আছি। ভবতোষের কিছুই হয়নি শুনে মাধবী দেবী অবাক হয়েই বলল, তাহলে এত রাতে না ঘুমিয়ে জেগে আছো কেন? ভবতোষ গলার স্বর আরও খানিকটা নিচু করে চাপা গলায় বলল, পাশে তাল বাগানে তাল পড়লো বোধ হয়। তুমি এক কাজ করো তো বউ, হ্যারিকেনটা তেল তুলে দাও। কেউ যাওয়ার আগে আমি গিয়ে তালটা নিয়ে আসি, বুঝলে? মাধবী দেবী অবাক হল। এই রাত দুপুরে তাল কুড়োতে যাবে ভবতোষ? দ্বিধাদ্বন্দ্বে সে নিয়ে কিছু বলতেই যাচ্ছিল সে, কিন্তু তার আগেই ভবতোষ আবার মাধবী দেবীকে তাড়া দিয়ে বলে উঠল, কি হলো, ওঠো, তেল তুলে দাও। দেরি হলে অন্য কেউ নিয়ে যাবে তালটা। মাধবী দেবী এবার আর কথা বাড়াল না। বুঝল ভবতোষ এখন ওনার আর কোনো কথাই শুনবে না। তাই উঠে হ্যারিকেনে তেল ভরিয়ে ভবতোষের হাতে দিয়ে বলল, এই নাও, শুনো, তাড়াতাড়ি ফিরে আসবে। রাত কিন্তু অনেক হয়েছে। তার উপর গায়ে ওই তাল বনের দুর্নাম আছে কিন্তু। ভবতোষ মাথা ঝাঁকিয়ে বলল, আরে বউ, এত চিন্তা করছো কেন? আমি যাবো আর আসবো, আর তুমি কোনো চিন্তা করো না। কথাটা বলেই হ্যারিকেন আর একটা পাটের ব্যাগ হাতে নিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল ভবতোষ। মাধবী দেবী দৌড় এঁটে বসে রইল ঘরে। পুরো ঘর এখন ডুবে আছে ঘন কালো অন্ধকারে। ভবতোষের বাড়ি থেকে বেরোলেই পরে সরু মেঠো পথ।
সেই পথ ধরে মিনিট 5-10 হাঁটলেই গায়ের উত্তর প্রান্তে পড়ে একটা তাল বাগান। তাল বাগানটা গাঁয়ের গ্রাম প্রধানের। তবে এই তাল বাগানের তাল গাঁয়ের সবাই 2-1টা কুড়িয়ে নিয়ে গিয়ে খায়। সবাই বলা বলি করে এ বনের তাল নাকি ভারী খাসা, যেমন মিষ্টি তেমন খেতে। ভবতোষ হ্যারিকেনের টিমটিমে হলদে বাতির আলোয় গাঁয়ের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে। পথের দুপাশে ঘন ঝোপঝাড়। এই ঝোপঝাড়ের আড়াল থেকে সমস্বরে ডেকে চলেছে ঝিঁঝি পোকার দল। ভবতোষ একসময় খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, দেখ, বইয়ের কথা শুনলে বোধহয় ভালো কত। ঝিঝি পোকার ডাক তো আর কানে সহ্য করা যাচ্ছে না। কিছু সময় সেইভাবেই পথ চলার পর ভবতোষ এসে পৌঁছল তাল বাগানের সামনে। আকাশে আজ চাঁদ উঠেছে, তবে সেই চাঁদের আলো আজ বড় ক্ষীণ। মরা চাঁদের আলো তাল বাগানের গাছের পাতায় পড়ে তালের পাতাগুলো কেমন যেন ফিকে হয়ে উঠেছে। ভবতোষ দেখল তাল বাগানের দিকটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। ভবতোষ আর কিছু না ভেবে সেই অন্ধকারাচ্ছন্ন তাল বাগানের ভেতরে প্রবেশ করল। তাল বাগানের ভেতরটা বেশ অন্ধকার, আলো নেই কোথাও। চাঁদের মরা আলো এসে পৌঁছায়নি এই তাল বাগানের মধ্যে। আলো ছাড়া এখানে আসলে আজ ভবতোষ এখানে কিছু পেত বলে তো মনে হয় না। ভবতোষ হ্যারিকেনের টিমটিমে হলদে আলোয় কি যেন খুঁজে চলেছে। মিনিট 10 হলো। কয়েক কদম যাওয়ার পরে ভবতোষ দেখতে পেল মাটির ওপর গোল মতন কি যেন একটা পড়ে আছে। ভবতোষ ছুটে গেল সেই দিকে। দেখল মাটিতে পড়ে আছে একটা বড় কালো মোষে তাল। আনন্দে চকচক করে উঠল ভবতোষের চোখ দুখানা। তালটা বেশ পেকেছে। ভাদ্র মাসের গরম বলে কথা, তাল না পেকে আর উপায় আছে? ভবতোষ হ্যারিকেনটা মাটিতে রেখে তড়িঘড়ি করে তালটা ব্যাগে ঢুকালো। তারপর আবার হ্যারিকেন নিয়ে এদিক ওদিক ছুটোছুটি করে আরও 2-1টা তাল সংগ্রহ করল। পাটের ব্যাগটা তখন মোটামুটি তালের ভারে ভারী হয়ে গেছে। ভবতোষ মনে মনে ভাবল, বেশ কয়েকটা তাল কুড়িয়ে এলি, এখন আর এখানে থেকে লাভ নাই। এখন বরং এখান থেকে চলে যায়, কাল দিনের বেলা আরেকবার আসবো। কথাটা বলে ভবতোষ তখন বেরিয়েই আসতে যাবে, হঠাৎ ভবতোষের কানে এলো কারো হাসির শব্দ। শব্দটা কোনো স্ত্রী লোকের। এত রাতে তাল বাগানের মধ্যে কোনো মেয়ের খলখলিয়ে হাসির শব্দ শুনে অবাক হলো ভবতোষ। সে বুঝতে পারল শব্দটা আসছে তাল বাগানের আরো ভেতরের দিক থেকে। ভবতোষের কৌতূহল হলো। কৌতূহলের বশেই ভবতোষ হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে গেল তাল বাগানের আরো ভেতরে। তাল বাগানের মাঝের অংশে এসে থেমে যায় ভবতোষ। দেখে একটা তাল গাছের কাছে কোথা থেকে যেন শয়ে শয়ে কোনো সরীসৃপ এসে জড়ো হয়ে বসছে সেই গাছের গায়ে। কিলবিল করছে তারা। ব্যাপারটা বোঝার জন্য ভবতোষ আরও খানিকটা এগিয়ে যায়। কাছে এসে বুঝতে পারে অনেকগুলো সাপ সেখানে এসে ঘাঁটি গেড়েছে। সাপগুলোর এক অংশ গাছের গায়ে আর পাতার সঙ্গে পেঁচিয়ে আছে, আর এক অংশ হেঁটে চলে বেড়াচ্ছে মাটিতে। কেউ যেন তাদের চালনা করছে। কোনো একটা নির্দিষ্ট নির্দেশে চলাফেরা করছে তারা। ভবতোষ আরও 2 কদম এগিয়ে যায়। দেখে সেই মাটিতে থাকা সাপগুলোর সামনে খেজুর বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে এক ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা যে কোনো স্ত্রীলোকের সে কথা আর বলে দিতে হয় না। তার পরনের সাদা লাল পেরে শাড়ি দেখেই অনুমান করা যায় সে এক স্ত্রীলোক।
খেজুর বনের দমকা হাওয়ায় দুলছে তার লম্বা কেশ রাশি। ভবতোষের মনে সন্দেহ জাগে, এত রাতে গায়ের কোনো মেয়ে এই তালবনে এসে হেঁটে বেড়াচ্ছে, এইটা সে মেনে নিতেই পারছে না। সেই নারী মূর্তি হেঁটে চলেছে তালবনের আরো গভীরের দিকে। ভবতোষও পিছু নিল তার। একটা সময় সেই নারী মূর্তি একটা জায়গায় এসে থামে। সঙ্গে সঙ্গে থেমে যায় ভবতোষের দুখানা পা। সে ঝটপট একটা তাল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেইভাবেই কেটে যায় আরো মিনিট খানেক। এরপর ভবতোষ আবারও সেই অট্টহাসি শুনতে পায়। ভবতোষের মনে হলো পুরো তালবন জুড়ে আন্দোলিত হচ্ছে সেই হাসির শব্দ। গাছপালা, মাটি সব যেন দুলছে। ভয় পেল ভবতোষ। এক মনে ঈশ্বরের জপ করতে লাগলো সে। তারপর ভয়ে ভয়ে ভবতোষ গাছের আড়াল থেকে মাথাটা বের করে সামনে তাকালো। কিন্তু আশ্চর্য, সেই নারী মূর্তিটির কোনো দেখা পেল না ভবতোষ। সে যেন ভোজবাজির মতোই হাওয়ায় মিলিয়ে গেছে। ভবতোষ একটু আগে যে নিজের চোখে কিলবিল করতে থাকা সাপগুলোকে দেখেছিল, সেগুলোও নেই। অবাক হলো ভবতোষ। হ্যারিকেনটা হাতে নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতেই যাবে, এমন সময় ভবতোষ শুনতে পেল ফোঁস ফোঁস শব্দ। ভবতোষ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। না, সেদিকে এক ঝাঁক কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তখনই ভবতোষ আবারও শুনতে পেল ফোঁস ফোঁস শব্দটা। ভবতোষের মনে হলো শব্দটা আসছে ওর মাথার ওপর থেকে। হ্যারিকেনটা উঁচিয়ে ধরে মুখ তুলে ওপরের দিকে তাকালো ভবতোষ। আর তাকাতেই যে দৃশ্য সে দেখতে পেল, তা দেখে যেন ভবতোষের পুরো শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। এই গরমেও কুল কুল করে ঘামতে লাগলো ভবতোষ। ভবতোষ দেখল সামনের লম্বা তাল গাছ বেয়ে সরীসৃপের মতো বুকে ভর দিয়ে এগিয়ে আসছে একটা জীব। জীবটার পুরো শরীর সাপের মতো হলেও মুখটা অবিকল মানুষের মতো। তার মাথায় সুদীর্ঘ কেশরাশি দেখে সেই মুখাবয়ব চিনতে বিন্দুমাত্র দেরি হলো না ভবতোষের। ওর মনে পড়ল খানিকক্ষণ আগে তালবনের ভেতর দিয়ে হেঁটে চলা সেই মানবীকে। সরীসৃপের মতো সেই জীবটা তখন ভবতোষের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে আর হিসিয়ে বলছে, তাল কুড়োনোর খুব শখ না তোর? আজ তোর এই শখটাকে আজীবনের মতো ঘুচিয়ে দেবো। ভবতোষ ভয়ে দুই পা পিছিয়ে গেল। সেই সরীসৃপের মতো জীবটা ততক্ষণে আরো আরো খানিকটা কাছে চলে এসেছে ওর। ভবতোষ ভয়ে ভয়ে বলল, কে 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 তুমি? ভবতোষের প্রশ্ন শুনে সেই অশরীরীটি অট্টহাসি দিয়ে বলে উঠল, আমি কে? আমি এই তাল বাগানের মালিক। আমার জায়গায় এসে আমাকে জিজ্ঞাসা করে আমি কে? তোর সাহস তো দেখছি খুব বেড়েছে। ভবতোষের মধ্যে ভয়টা আরো খানিকটা জেঁকে বসল। লোকমুখে এই তালবনের দুর্নামের আগেও বেশ কয়েকবার শুনেছেও, কিন্তু তেমন একটা গাঁ করেনি। ভাবত এসব বাগানে না আসার ছলা গলা। কিন্তু আজ চোখের সামনে এই মূর্তিমান বিভীষিকাকে দেখার পরও বুঝতে পারছে গ্রামের তালবন নিয়ে বলা প্রতিটা কথাই সত্যি। কি করবে এখন সে? পালাবে? হ্যাঁ হ্যাঁ, পালাবেও। পালাতেই হবে। না পালালে এই অশরীরই ওকে আজ প্রাণে মেরে ফেলবে। না না, এই অশরীরীর হাত থেকে বাঁচতে হবে ওকে, বাঁচতেই হবে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে সেখানে আর দাঁড়ালো না ভবতোষ। হ্যারিকেনটা শক্ত মুঠোয় ধরে প্রাণপণে ফিরতি পথ ধরে দৌড়তে লাগলো। একটার পর একটা তাল গাছকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভবতোষ। হাতের হ্যারিকেনটা
অনেক আগেই ছিটকে পড়ে গেছে দূরে কোথাও। পুরো তাল বাগানটা এখন ডুবে আছে ঘন কালো অন্ধকারের মাঝে। সেই ঘন অন্ধকারের মধ্যেই প্রাণপণে ছুটে চলেছে ভবতোষ। পিছন থেকেই মাঝে মাঝে শুনতে পারছে সেই অশরীরীর হাসির শব্দ। হঠাৎ অন্ধকারে কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল ভবতোষ। হাতে ভীষণ ব্যথা পেল। ব্যথায় কোকিয়ে উঠল সে। আর তখনই ভবতোষের কানের কাছে ঠান্ডা হাওয়া এসে দোল খেলে গেল। ভয়ে ওর শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত গড়িয়ে পড়ল। ঠক ঠক করে কাঁপছে ভবতোষ। ঠিক তখনই কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, কিরে, পালাচ্ছিস কোথায়? তাল কুড়াবি না? ওই দেখ দেখ দেখ, মাটিতে কত তাল পড়ে আছে, চোখ মেলে তাকিয়ে দেখ। ওই সব তোরই, যা যা কুড়িয়া যা। বলেই সেই অশরীরীটি আবার অট্টহাসিতে ফেটে পড়ল। কিন্তু ভবতোষের ভয় কমল না। ভবতোষ পালানোর চেষ্টা করল, কিন্তু তার আগেই অশরীরী ওর পা টেনে ধরল। তারপর এক লাফে ভবতোষের বুকের ওপর চড়ে বসল সে। তার সাঁড়াশির মতো শক্ত দুখানা হাত এঁটে ধরল ভবতোষের গলা। দম বন্ধ হয়ে এলো ভবতোষের। ভবতোষ দেখল সেই অশরীরীটি ওর গলা ধরে উপরের দিকে টানছে। এর অর্থ সে ওর মাথাটাকে ধর থেকে পুরোপুরি আলাদা করতে চাইছে। কথাটা মাথায় আসতেই ভবতোষ এবার প্রাণপণে নিজেকে ছাড়াতে চাইল সেই অশরীরীর হাত থেকে, কিন্তু পারল না। এক সময় নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে আসার জোগাড় হলো ওর। কোনো রকমে ক্ষীণ গলায় ভবতোষ বলে উঠল, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও। ভবতোষের কান্নায় খিলখিলিয়ে উঠল অশরীরীটি, যেন মজার কোনো কথা শুনেছে সে। দুহাতে আরো জোরে চেপে ধরল ভবতোষের মাথাটা। তারপর একটা হ্যাঁচকা টান দিল ওপরের দিকে। সঙ্গে সঙ্গে ভবতোষের ধর থেকে মাথাটা আলগা হয়ে এলো সেই অশরীরীর হাতে। ভবতোষের কাঁটা মাথাটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে আবারও অট্টহাসিতে ফেটে পড়ল সে। তার অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো পুরো তালবন জুড়ে। তারপর ভবতোষের রক্তাক্ত কাঁটা মাথাটা নিয়ে আবারও সে অদৃশ্য হয়ে গেল তার বনের ভেতরে। মাটিতে পড়ে রইল শুধু ভবতোষের মুন্ডবিহীন শরীরটা। পরের দিন সকালে ভবতোষবাবুর চিন্তায় সারা রাত ঘুমোতে পারেনি মাধবী দেবী। মানুষটা যে সেই গভীর রাতে বেরিয়ে গেল, এখনো তো ঘরে ফিরে এলো না। ভবতোষবাবুর চিন্তায় রাতেই বের হতে চেয়েছিলেন মাধবী দেবী, কিন্তু বের হননি। ভেবেছিলেন ভবতোষবাবু হয়তো বাড়িতে ফিরবেনি। কিন্তু আজ ভোরের আলো ফোঁটার পরেও যখন ভবতোষ বাড়ি ফিরে এলেন না, তখন মাধবী দেবী সত্যিই ভয় পেয়ে গেলেন। উনি বাসি কাপড় ছেড়ে ভালো কাপড় পরে সবে ঘর থেকে বাইরে বেরিয়ে পা দিয়েছেন, তখনই দেখলেন দৌড়তে দৌড়তে মালতী এসে থামলো ওনাদের উঠোনে। বড্ড হাঁপাচ্ছে মেয়েটা। মাধবী দেবী বুঝলেন অনেক পথ এভাবেই ছুটে এসেছে মালতী। কিন্তু এই সাত সকালে মালতীকে নিজের বাড়ির উঠোনে দেখে ভ্রু কুঁচকে গেল মাধবী দেবীর। উনি একটু অবাক হয়েই বলল, হ্যাঁ রে মালতী, কি ব্যাপার রে? আজ এত সাত সকালে আমার বাড়ি এলিজে বড়। মালতী তখনও হাঁপাচ্ছিল। খানিকটা সময় নিয়ে ধাতস্থ হতেই সে বলল, সর্বনাশ হয়ে গেছে, তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। মাধবী দেবী উঠোনে নামতে নামতে বললেন, সে কি, কি হয়েছে? কোনো খারাপ খবর নাকি? এখন এত কথা বলার সময় নেই গো, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। মাধবী দেবী আর কথা বাড়ালেন না। নিঃশব্দে মালতীর পেছন পেছন ছুট লাগালেন বাইরের দিকে। ওনার মন কু ডাকছে। মালতীর সঙ্গে ছুটতে ছুটতে মাধবী দেবী এসে পৌঁছলেন গ্রামের বুড়ো বটতলায়। সেখানে ইতিমধ্যেই অনেক লোক জড়ো হয়েছে। মৃদু গুঞ্জন ভেসে আসছে সেখান থেকে। মাধবী দেবী দেখলেন গ্রামবাসীদের সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
গ্রামের ভিড় ঠেলে বহু কষ্টে বুড়ো বটগাছটার সামনে এসে দাঁড়ালো মাধবী দেবী। গ্রামের লোক মাধবী দেবীকে দেখেই সরে গিয়ে জায়গা করে দিল ওনাকে। 200 বছরের বটগাছের বুড়ো ঝুড়িগুলোর দিকে তাকাতেই স্থির হয়ে গেল মাধবী দেবীর চোখ ক্ষুদ্রয়। বিস্ফারিত ভয়ার্ত দৃষ্টিতে মাধবী দেবী দেখল বটগাছের ঝুড়িতে ঝুলে আছে একটা মাথাবিহীন শরীর। শরীরটার কাঁটা ধরের কাছ থেকে তখনও চুঁইয়ে পড়ছে রক্তের ধারা। শরীরে এক রত্তি কাপড় নেই। বুকসহ সারা দেহ জুড়ে অসংখ্য কাঁটা ছেঁড়ার দাগ। ভয়ে আতঙ্কে এক কদম পিছিয়ে গেল মাধবী দেবী। এই শরীরটা ওনার বড় চেনা। গত 25 বছর ধরে এই লোকের সঙ্গেই তো সংসার করছেন তিনি, যাকে গত রাতেও শেষবার দেখেছিলেন। কিন্তু এখন লোকটা মৃত অবস্থায় ঝুলে আছে কাছে। গত রাতে স্বামীকে কেন তিনি বারণ করলেন না সেই তালবনে যেতে, এই আক্ষেপটা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি যদি কাল একবার বারণ করতেন তাহলে হয়তো আজ তার স্বামী বেঁচে থাকত। মাধবী দেবী কথাটা ভেবেই চিৎকার করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতেই বসে পড়লেন মাটিতে। ওনার কান্নায় ভারী হতে লাগলো গায়ের বাতাস। গায়ের লোক কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বটগাছে ঝোলানো সেই মৃতদেহটার দিকে। কয়েকদিন পরের কথা। কলাপোতা গায়ে সেই অশরীরীর সাথে শুরু হয়েছে আরেক উপদ্রব। গায়েরগঞ্জের বাজার থেকে রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে দোকানের জিনিসপত্র। পুরো গ্রামবাসী এই নিয়ে ভীষণ চিন্তিত। চিন্তা হবে নাই বা কেন? ওই দোকানগুলোর উপরেই তো তাদের সংসার চলে। সেখানেও যদি এমন চুরি হতে থাকে তাহলে তারা কোথায় যায়? তাই গায়ের লোক আর উপায়ান্তর না পেয়ে ছুটল গ্রাম প্রধানের বাড়ির দিকে। কলাপোতা গাঁয়ের গ্রাম প্রধানের নাম ভবতোষ মুখুজ্জে। গাঁয়ের লোক সবাই তাকে মোড়ল মশাই বলেই ডাকে। গরমের বিকেলের কড়া রোদ তখনও মাথার উপরে। সকলে সেই রোদের তেজ আর গরমের হাঁসফাঁস নিয়েই উপস্থিত হলো মোড়লের বাড়ির উঠোনে। মোড়ল তখন দাওয়ায় বসে হুঁকো টানছিল। গ্রামবাসীদের বাড়ির উঠোনে দেখে হুঁকোটা পাশে রেখে তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, কি ব্যাপার, তোমরা এখানে? কিছু হয়েছে নাকি? গ্রামবাসীরা এবার আরও খানিকটা এগিয়ে গেল মোড়লের দিকে। তারপর হাত জোর করে একজন বলে উঠল, আমাদের বাঁচান মোড়ল মশাই, এইভাবে তো আর চলা যাচ্ছে না। প্রতিদিন গঞ্জের হাটে চুরি হচ্ছে। এইভাবে চুরি হতে থাকলে যে আমরা সবাই ছেলেপুলে নিয়ে পথে বসবো। গঞ্জের চুরির কথা এর আগেও শুনেছেন মোড়ল মশাই। তিনি বললেন, চুরির বিষয়টা আমিও শুনেছি। বোধহয় কোনো ছিঁচকে চোরের কাজ এসব। তোমরা একটু চোখ কান খোলা রেখো, নজর রেখো দোকানগুলোর উপর। যতদিন না দারোগা বাবু সেই ছিঁচকে চোরটিকে ধরতে পারেন ততদিন। এতটুকু বলে থামলেন মোড়ল মশাই। তারপর পাশে থাকা হুঁকোটা হাতে নিয়ে আর একবার টান দিয়ে আকাশের দিকে একরাশ ধোঁয়া ছেড়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, তোমরা কাজ করো, বুঝলে? তোমরা বরং কয়েকজন মিলে রাতে দোকান পাহারা দাও। এতে আশা করি চুরিটা অনেকটা কমে যাবে। দুজন করে রাত পাহারা দাও, পরের রাতে আবার ভিন্ন দুজন করে রাতে দোকান পাহারা দেবে। এবার পালাক্রমে তোমরা দোকান পাহারা দাও। মোড়ল মশাইয়ের কথা শুনে গ্রামবাসীরা এবার একে অপরের দিকে তাকালো। মোড়ল মশাইয়ের সিদ্ধান্তটা পছন্দ হয়েছে ওদের। পচা বলল, তাহলে আপনি ঠিক করে দেন, আজ রাতে কে পাহারা দেবে গঞ্জের দোকানে? মোড়ল মশাই আবারও চুপ করে গেলেন। গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন উঠোনে জমায়েত থাকা জটলাটার দিকে। তারপর গম্ভীর স্বরে বললেন, আজ রাতে মুকুল আর হরেন পাহারা দি, কি বলো তোমরা? গ্রামবাসীরা তাকালো মুকুল আর হরেনের দিকে। দুজনেই তাগড়া জোয়ান, কাজেই
এরা যদি আজ গঞ্জের দোকান পাহারা দেয় তাহলে আর চোর চুরি করার সাহস পাবে না। যাক বাবা, একটা দিন অন্তত চোরের ভয় থেকে বাঁচা গেল। ঘন অন্ধকার রাত, চারিদিকে ছেয়ে আছে ঘন কালো অন্ধকারে। পুরো কলাপোতা গাঁ তলিয়ে গেছে নিদ্রার গভীর তলদেশে। অমাবস্যার নিকষ কালো রাতে শুধু শোনা যাচ্ছে একটানা ঝিঁঝির ডাক, আর মাঝে মধ্যে কোথাও থেকে ডেকে উঠছে কোনো নিশাচর পাখির দল। একটু পরেই নিকষ কালো রাতের ঝিঁঝির ডাক আর কর্কশ শব্দে ডেকে ওঠা নিশাচর পাখির শব্দের পাশাপাশি শোনা গেল আরও একটি শব্দ। কেউ যেন শুকনো পাতায় মাড়িয়ে হেঁটে চলেছে কোথাও। কলাপোতা গাঁয়ের একেবারে শেষে বহুদূর পর্যন্ত চলে গেছে একটা ঘন তাল বন। দিনের আলো যেখানে বনের বিশাল বিশাল তাল গাছের চাদর ভেদ করে বনের মাটিতে প্রবেশ করতে পারে না, অমাবস্যার এই ঘন অন্ধকারে সেই তালবনটা যেন আজ কোনো এক রহস্য নগরী করে তুলেছে। সেই নগরীর বুক চিরে শুকনো পাতায় মরমর ধ্বনি তুলে হেঁটে চলে বেড়াচ্ছে কেউ। তালবন থেকে কিছু দূরেই রাজ্যকে পাহারা দিচ্ছিল মুকুল আর হরেন। শব্দটা ওদের কানে আসতেই ওদের হাতে ধরে থাকা লাঠি আর হ্যারিকেনটা খানিকটা কেঁপে উঠল। দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় কিছু একটা ঠিক করে নিল। তারপর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে চলল সামনের অন্ধকার ঘেরা তালবনটার দিকে। বনের ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই শোনা গেল পরপর দুটো লোকের আর্ত চিৎকার। পরের দিন সকালে কলাপোতা গাঁয়ের লোকজন দেখতে পেল গায়ের শেষ সীমানার তালবনের কাছে দুটো ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে। তাদের শরীরের ক্ষতগুলো এতটাই বিশ্রী যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। এবার পুরো কলাপোতা গাঁ যেন থমথমে হয়ে গেল। এতদিন তারা ছিল চোরের যন্ত্রণায় অতিষ্ঠ, আজ আবার দুটো লাশ পাওয়া গেল। এর কয়েকদিন আগেই ভবতোষের লাশটাও তো এভাবেই পাওয়া গিয়েছিল। গ্রাম প্রধান গম্ভীর মুখে আরও ৩-৪ জন লোক বাড়িয়ে আজ রাতেও পাহারা বসালো গায়ে। তবে গ্রামবাসীদের ভেতরে মৃদু গুঞ্জন উঠল। এই অনিমেষ, সিগারেটের প্যাকেটটা দে তো। আমার কাছে কিন্তু দেশলাই নেই ভায়া। আমার কাছে আছে, তুই শুধু সিগারেটের প্যাকেটটা দে। রাত জেগে পাহারা দেওয়া কি কম কথা ভাইয়া? তার উপর যেসব কথা আজকাল গায়ের বাতাসে ভেসে বেড়াচ্ছে, কি বলবো আর। আশিসের কথায় অনিমেষ সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতে দিতে বলল, কি সব কথা ভাইয়া? আশিস অনিমেষের দিকে বাড়িয়ে দেওয়া সিগারেটটা হাতে নিল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে এক রাশ ধোঁয়া বাতাসে ছেড়ে বলল, পরপর 3টে খুন হয়েছে গায়ে, আর লাশের অবস্থা তো তুমি নিজের চোখে দেখিয়েছ। একেবারে বিভৎস অবস্থা। গায়ের লোকরা বলা বলি করছে এই খুন কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই নিশ্চয়ই কোনো প্রেতাত্মার কাজ। সকলের ধারণা ওই তালবনের ভূতি এসব করছে। আশিসের দেখা দেখি অনিমেষ নিজেও একখানা সিগারেট ধরালো। তারপর বলল, সে তো গাঁয়ের লোকের কথা, কিন্তু এ ব্যাপারে তোমার কি মত ভায়া? অনিমেষের কথায় খানিকটা চমকালো আশিস। আশেপাশে সতর্ক দৃষ্টিতে একবার তাকালো, তারপর চাপা গলায় বলল, আমার একই মত ভাইয়া। তুমিই বলো, একজন মানুষ অমন নৃশংসভাবে কাউকে খুন করতে পারে? পারে না, কখনো পারে না। এই যে ওই তালবনের ভূতের কাজ, ও আমি তোমায় হলফ করে বলতে পারি। হ্যাঁ,
তাছাড়া শুনেছি ভবতোষ কাকু ওই তাল বনে তাল কুড়োতে গিয়েই এতটুকু বলেই থেমে যায় আশিস। আশিসকে থেমে যেতে দেখেই অনিমেষও থামল। দেখল ওরা হাঁটতে হাঁটতে কখন যে তালবনের কাছে চলে এসেছে তা ওরা নিজেরাই জানে না। আকাশে নরম মায়াবী চাঁদের আলোয় বান ভাসিয়ে দিচ্ছে তালবনের উপরটা। আজ আর অন্ধকার নেই সেখানে, তবে নিদারুণ এক নিস্তব্ধতা ঘিরে আছে তালবনকে ঘিরে। অনিমেষ তালবনের দিকে একবার তাকিয়ে ভয়ে ঢোকিলে বলল, ভাইয়া, আমরা যে একেবারে তালবনের কাছে এসে পড়েছি, এখন কি হবে? অনিমেষ নিজেও যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন যতটা সম্ভব নিজেকে শান্ত রাখতে হবে। তাই ও হাতের লাঠিটাকে আরো শক্ত করে মুঠোয় ধরে কঠিন গলায় বলল, কে কে ওখানে? না, অপর পাশ থেকে কোনো জবাব আসে না। শুধু সময়ের তোড়ে ক্রমশ বাড়তে থাকে শুকনো পাতার মর্মর শব্দ। এবার বুকে চেপে রাখা ভয়টা আরো একটু জাগিয়ে বসে অনিমেষ ও আশিসের বুকে। বুকটা অজানা আশঙ্কায় ঢিপ ঢিপ করছে ওদের। অনিমেষ ও আশিস ধীর পায়ে এগিয়ে যায় তালবনের দিকে। তালবনের ভিতরে প্রবেশ করতেই আশিস ও অনিমেষের বুকের হৃৎস্পন্দনটা যেন আরো খানিকটা বেড়ে গেল। বনের ভেতরে কোনো আলো নেই, চারিদিকে কেবল নিশ্চিদ্র অন্ধকার। অথচ ওরা যখন বনের বাইরে ছিল তখন ওরা আকাশে গোল চাঁদ দেখেছিল। যদিও চাঁদটা গোল নয়, খানিকটা ক্ষয়ে গিয়েছিল, তবুও তার যৎসামান্য আলো কাটিয়ে দিচ্ছিল রাতের অন্ধকারকে। ওরা দুজনে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তালবনের আরো গভীরে। হঠাৎ কি একটা দেখে থমকে গেল অনিমেষের পা। অনিমেষের দেখা দেখি থেমে গেছে আশিসও। অনিমেষের দু চোখ বিস্ফারিত। অনিমেষ দেখতে পেল সামনের খুঁটখুঁটে আবছা অন্ধকারে কে যেন উবু হয়ে বসে আছে। এমন সময় অনিমেষের নাকে এসে ঝাপটা মারল বোটকা পচা মরা একটা গন্ধ। অনিমেষ নাক কুঁচকে আশিসের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, কেমন একটা বাজে গন্ধ আসছে না? মনে হচ্ছে আশেপাশের কোনো জন্তু মরে পড়ে আছে, বুঝলি? অনিমেষের কথা শুনে আশিসও নাক টেনে কিছু বোঝার চেষ্টা করল। খানিক বাদে সেও অনিমেষের মতোই নাক টেনে শুকতে লাগলো, যেন বাতাসে কিছু খুঁজে চলেছে সে। একটু পর সেও নাক কুঁচকে বলল, হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছ, কিন্তু কেমন একটা পচা মরা গন্ধ। কোনো কিছু মরে পচে আছে বোধহয়, বুঝলে তো? হ্যাঁ। অনিমেষ এক হাতে নাকটা চেপে ধরে আবারও বলে উঠল, মনে হয় শিয়াল কুকুরে সেই মরা জন্তুর লোভেই এই তালবনের মধ্যে ঢুকেছে, বুঝলি? ওসব আত্মা টাত্মা কিছু নয়। এবার দ্রুত পা চালাই, বেশিক্ষণ বনের ভেতর না থাকাই ভালো। শুধু শুধু বেকার খাটতে এই বনে এলাম। অনিমেষের কথায় আশিস মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দ্রুত পা চালালো। কিন্তু এবারে যেটা শুরু হলো সেটা শুনে ওদের বুক ভয়ে আরো বেশি খালি হয়ে গেল। ভয়ে হাত পা কাঁপতে লাগলো ওদের। পাগলও যেন এই ভাদ্র মাসের গরমেও ঠান্ডা হয়ে গেল। একটা বিদ্যুৎ প্রবাহ দুজনের মেরুদণ্ড বেয়ে যেন নেমে গেল নিচের দিকে। ওরা কি ভুল দেখছে? ওরা দেখলো এতক্ষণ ওরা যে পথ ধরে এসেছে সেই পথটা এখন আর নেই। তার পরিবর্তে পুরো পথ জুড়ে সারি সারি তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ একটু আগেও এই পথে সরু একটা আলপথ চলে এসেছিল বনের ভেতরে। কোথায় সেই আলপথ? সেইখানে এখন শুধু সার বাঁধানো তাল গাছের সারি। ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এবার দৌড়তে শুরু করলো। কিন্তু ওরা যাচ্ছে কোথায়? যেদিকেই ছুটে যাচ্ছে সেদিকেই যেন তার গাছগুলো আরো ঘন হয়ে ধরা দিচ্ছে ওদের চোখে। ওরা অনেকক্ষণ প্রাণপণে ছুটল। একটা সময় হাঁপ ধরে গেল ওদের।
বুকটা হাঁপড়ের মতো ফুলে উঠছে বারবার। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে এখন। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হয়েছে। ওরা বুঝতে পারল ওদের দুজনেরই দম ফুরিয়ে গেছে। ওরা হাত পা ছড়িয়ে বসে পড়ল তার বনের ভেতরেই। তখনই ওদের পেছন থেকে শোনা গেল খচমচ শব্দটা। শব্দটা প্রথমে মৃদু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটা যেন আরও বাড়তে লাগলো। আর তখনই ওদের নাক বরাবর আবারও এসে ঝাপটা মারল সেই মরা পচা গন্ধটা। এবার সেই গন্ধটার মাত্রা আরও বেশি। সেই সাথে তালবনের ভেতরের আবহাওয়াও কেমন যেন ভারী হতে লাগলো। অনিমেষ আশিসের থেকে একটু সামনেই বসেছিল। দুজনেই হাঁপাচ্ছে। হঠাৎ অনিমেষ পেছন থেকে শুনতে পেল আশিসের কাতর আর্তনাদ। আশিসের চিৎকার যেন ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো তার বনের আকাশ বাতাসকে। অনিমেষ চট করে পেছন ফিরে বসল। ওর থেকে কিছুটা দূরেই মাটিতে পড়ে আছে আশিসের দেহটা। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে অনিমেষের। চোখটা সয়ে যেতেই সে দেখতে পেল সবটা। অনিমেষ দেখল আশিসের দেহটা মাটিতে পড়ে থাকলেও সে শরীরে মাথা নেই। আশিসের বুকের ওপর বসে আছে কুচকুচে কালো মতন একটা শরীর। তার শরীরের সমস্তটা কালো রঙে ঢাকা, শুধু চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। তবে সেই কুচকুচে শরীরটাকে একটা মেয়ে বলেই মনে হলো অনিমেষের। সেই শরীরটা আশিসের মাথাটা এক টানে ছিঁড়ে ফেলল। আরও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল অনিমেষ। ও দেখল কোথা থেকে যেন হাজার হাজার সাপ এসে জড়ো হয়েছে ওদের আশেপাশে। সাপগুলো কিলবিল করছে, ফনা তুলে এগিয়ে আসছে অনিমেষের দিকে। অনিমেষ ভয় পেল। সেই কালো কুচকুচে দেহটা এবার অনিমেষের দিকে তাকিয়ে আশিসের মাথাটা সজোরে আছাড় মারল মাটিতে। সেই মাথাটার কি হলো সেটা না দেখতে পেলেও বিকট একটা শব্দ কানে এলো অনিমেষের। অনিমেষ বুঝতে পারল সেই মাথাটার অবস্থা গাছ থেকে পড়া পাকা বেলের মতোই হয়েছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিমেষের গলা থেকে বিকট একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু আশ্চর্য, অনিমেষের গলা চিরে কোনো শব্দই বের হলো না। ওর মনে হলো কেউ যেন সজোরে চেপে ধরে আছে ওর কণ্ঠনালী। অনিমেষ এবার হাত পা ছুটতে লাগলো। ঠিক তখনই ও দেখতে পেল আশিসের উপর বসে থাকা সেই কালো কুচকুচে শরীরটা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়েছে। অনিমেষকে ভয় পেতে দেখে সেই কালো কুচকুচে শরীরটা এবার অট্টহাসিতে ফেটে পড়ল। তার সরু লম্বা চেরা জিহবা দিয়ে চেটে নিল মুখের চারপাশটা। তারপর চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো অনিমেষের দিকে। এর কিছুক্ষণ পরেই তালবনের নিস্তব্ধতাকে চিরে শোনা গেল একটা আর্ত চিৎকার। তার ক্ষণকাল পরেই চিৎকারটা মিলিয়ে গেল তালবনের অন্ধকারের মরা পচা গন্ধের বাতাসে। পরের দিন সকালবেলা কলাপোতা গায়ের তালবাগানের সামনে আরও দুটো মৃতদেহ পড়ে থাকতে দেখল গ্রামবাসীরা। এবার গ্রামবাসীদের মনে জেঁকে থাকা ভয়টা আরও বেশি জাঁকিয়ে বসল। মৃতদেহগুলোর অবস্থা বেশ শোচনীয়। মৃতদেহ দুটো নিচে মাটিতে পড়ে আছে, তার মাথা নেই, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত। সেই ক্ষত থেকে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। সে রক্তের স্রোত ভিজিয়ে দিচ্ছে কলাপোতা গায়ের মাটিকে। গ্রামবাসীদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। সব গ্রামবাসীরা মিলে আবার ছুটল গ্রামপ্রধানের বাড়ির দিকে। গ্রামপ্রধান সবটা শুনলেন, তারপর গম্ভীর গলায় বললেন, না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। এর একটা বিহিত করা দরকার। আগে তো তবু চোরের উপদ্রব তো ছিল, কিন্তু এখন দেখছি এই ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমার কাছে তো এ কোনো প্রেতাত্মার কাজ বলে মনে হচ্ছে। তোমরা কি বলো? গ্রামবাসীদের ভিড়ের মধ্যে থেকে একজন অতিশয় বৃদ্ধ বলে উঠল,
আমারও তাই মনে হয় গ্রাম প্রধান। এরকম ভাবে খুন করা কোনো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। না, এ কোনো প্রেত আত্মারই কাজ। হ্যাঁ, যে করেই হোক কিছু একটা করা উচিত আমাদের। আচ্ছা, এই গ্রাম প্রধান, একটা কাজ করলে হয় না? এই শুনেছি পাশের গাঁয়ে একটা এই তান্ত্রিক থাকে, নাম এই ভৈরব তান্ত্রিক। তাকে একবার এই ডেকে আনলে হয় না? ঠিক আছে, আমি তাহলে আজকেই সেই তান্ত্রিকের খোঁজে যাচ্ছি। আমার সঙ্গে আর কেউ যেতে চাও তোমরা? গ্রাম প্রধানের কথায় আরও 2-3 জন যুবক হাত তুলল। গ্রাম প্রধান সবাইকে আশ্বাস দিলেন যে আজকেই তিনি যাবেন সেই ভৈরব তান্ত্রিকের বাড়িতে, তারপর এই সমস্যার একটা সুরাহা করবেন। গ্রামবাসীরা নিশ্চিন্ত মনে চলে গেল নিজের বাড়ির দিকে। দুপুরের দিকে 2-3 জন যুবককে নিয়ে গ্রাম প্রধান চললেন পাশের গ্রামের দিকে। সে গ্রামের নাম সূর্যপুর। সেখানে পৌঁছে তিনি গ্রামবাসীদের কাছে জানতে পারলেন ভৈরব তান্ত্রিক থাকেন গ্রামের একেবারে শেষ মাথায়। ওনারা সেদিকে গেলেন। গ্রামের শেষ মাথায় একটা ভগ্ন কুঠির দেখতে পেলেন তারা। সবাই মিলে প্রবেশ করলেন ভগ্ন কুটিরে। ঘরের ভেতর একজন সাধক পুরুষকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেলেন তারা। গ্রাম প্রধান দুহাত জোর করে নমস্কার করে বললেন, প্রণাম গুরুদেব, এই বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মোড়লের কথায় ভৈরব তান্ত্রিক চোখ খুললেন। তার ঘরের ভিতর এতগুলো মানুষকে একসঙ্গে দেখে তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, কি ব্যাপার, তোরা হঠাৎ সবাই মিলে এই সময় আমার কুটিরে এলি? কি বিপদ হয়েছে তোদের? গ্রাম প্রধান আবারও হাত জোর করে বলে উঠল, গুরুদেব, আমাদের গ্রামটাকে বাঁচান আপনি। এক এক করে সবাইকে মেরে ফেলছে ওই তালবনের পিশাচিনীটা। গত কয়েক দিনে 4-4টে খুন হয়েছে পরপর। এভাবে চলতে থাকলে যে আমাদের গ্রামটা পুরো শ্মশান ভূমি হয়ে যাবে। এখন একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। হ্যাঁ বাবা, আপনি কিছু একটা করুন। ওই তালবনের পিশাচিনীর ভয়ে এখন তো আমরা রাতের বেলা ভয়ে বেরোতে পারি না। সবটা শুনে ভৈরব তান্ত্রিক গ্রামবাসীদের একটু শান্ত হতে বললেন। তারপর ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করলেন। তিনি দেখতে পেলেন তালবনের ভেতরে একটা আবছা অবয়ব, একটা নারী মূর্তি, যার সারা শরীরে কিলবিল করছে হাজারো সাপ। সেই বিভৎস নারী মূর্তিকে দেখে চমকে চোখ খুললেন ভৈরব তান্ত্রিক। আঁতকে উঠে বললেন, এ আমি কি দেখলাম? কি হয়েছে বাবা? এ কোনো সাধারণ আত্মা নয়, এ এক ভয়ঙ্কর রকমের প্রেত। নিশ্চয়ই তোদের গ্রামে এমন কিছু ঘটেছিল যার কারণে এই প্রেত এত বেশি শক্তিশালী হয়েছে, আর সে এখন এক শক্তিশালী প্রেতাত্মায় পরিণত হয়েছে। এর জন্য তোরাই দায়ী। তোদের গ্রামের কিছু লোকের কারণেই ওই নিষ্পাপ মেয়েটাকে মরতে হয়েছিল। সে যাই হোক, তোরা চিন্তা করিস না, আমি আজকেই তোদের গ্রামে যাব। তারপর সেই প্রেতাত্মার মুক্তি লাভ করিয়ে দিয়ে তোদের গ্রামকে অভিশাপ মুক্ত করব। তোরা এখন ফিরে যা, আমি ঠিক সময় মতো তোদের গ্রামে পৌঁছে যাব। সেদিন সন্ধ্যায় কলাপোতা গাঁয়ের সবাই যার যার ঘরে বসেছিল। গ্রামের মোড়ল ঘরে মোমবাতি জ্বালিয়ে বসেছিলেন। ভৈরব তান্ত্রিকের কাছ থেকে আসার পর থেকেই আজ বৃষ্টি শুরু হয়েছে।
সেই সাথে জোলো হাওয়া। কলাপোতা গায়ে এখনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি, তাই ঘরে ঘরে এখন কুপিবাতি একমাত্র ভরসা। বাইরে উন্মত্ত ঝড়ের তাণ্ডব চলছে। তখনই মোড়লের কাঠের দরজায় শোনা গেল কড়াঘাতের শব্দ। বেশ জোরে জোরে কেউ ধাক্কা মারছে দরজায়। মোড়ল মশাই দরজার দিকে তাকালো। এই ঝড় বাদলের রাতে কে এসেছে কে জানে। বাড়ির সবাইকে বসার জন্য ইশারা করে তিনি নিজেই এগিয়ে গেলেন দরজার দিকে। দরজার পাল্লা খুলতেই এক মুঠো দমকা ঝোড়ো হাওয়া ঘরে ঢুকল। মোড়ল মশাই একপাশে সরে দাঁড়াতেই বাইরের আলোর ঝলকানিতে দেখতে পেল একটা মানব মূর্তিকে, একটা অচেনা পুরুষের, অতি বৃদ্ধ এক দীর্ঘকায় পুরুষ। বয়স আন্দাজ বছর 70 তো হয়েছেই। দেখে সাধকের মতো মনে হয়, তবে গায়ের চামড়া ঢলে পড়েছে। পিঠে গজিয়েছে এক মস্ত বড় কুঁজ। সেই কুঁজের ভারে বৃদ্ধ নিচু হয়ে দাঁড়িয়ে আছে। হাতে ধরা আছে একটা লাঠি, আর কাঁধে লাল রঙের ঝোলা। মোড়ল মশাই এবার লোকটাকে চিনতে পারলেন। ইনি সেই ভৈরবতান্ত্রিক। মোড়ল মশাই এবার দরজা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসলেন ঘরের ভেতরে। ভৈরবতান্ত্রিক আবছা অন্ধকার ছেড়ে এবার মোমবাতির ক্ষীণ হলদেটে আলোর সামনে এলেন। মোমবাতির মৃদু আলোয় তার কুঁচকে যাওয়া বিভৎস মুখ দেখে বাড়ির সবাই ভয় পেয়ে গেল কিছুটা। ভৈরবতান্ত্রিক গম্ভীর গলায় বললেন, আমি তোদের সাহায্য করব বলেই এই এতটা দূর ছুটে এসেছি, এই ঝড় জল উপেক্ষা করে। আর দেরি করা ঠিক হবে না, আমায় এক্ষুনি যজ্ঞ করতে হবে। আমি আমার উপাচার আজ রাতেই করতে চাই। বৃদ্ধের কথা শুনে আঁতকে উঠল মোড়ল মশাই। কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু গুরুদেব, বাহিরে যে বৃষ্টি হচ্ছে, আপনি এই ঝড় জলের মধ্যে উপাচার করবেন কি করে? এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। এ ঝড় জল ওই পিশাচিনীর মায়া জাল, এক্ষুনি সব থেমে যাবে। তোরা আর দেরি করিস না, চল ওই তাল বনে চল। ভৈরবতান্ত্রিকের কথাই সত্যি হলো। কলাপোতা গাঁয়ের গ্রামবাসীরা যখন হ্যারিকে নিয়ে ভৈরবতান্ত্রিকের সাথে বাড়ি থেকে বেরোলো, তখন অদৃশ্য এক শক্তি বলে থেমে গেল বৃষ্টি। মাঝে মাঝে শুধু কোথা থেকে যেন একটা পাগলাটে দমকা হাওয়া এসে ছুঁয়ে গেল ওদের শরীর। মোড়লের বাড়ির সামনের সোজা রাস্তা ধরে মিনিট 15 চলার পরে ডানে মোড় দিতেই ওরা দেখতে পেল এক বিশাল তালবন। তালবনটা এখন শান্ত স্থির। ভৈরবতান্ত্রিক তার কাঁধের ঝোলা থেকে সাদা রঙের এক ধরনের ভস্য মুঠো ভরে ছিটিয়ে দিলেন জঙ্গলের দিকে। সেই সাথে চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কিসব মন্ত্রপাঠ করতে লাগলেন। তারপর তার বনের মাটিতে রক্তচন্দন বাঁটা রেখে দিলেন। কিছুক্ষণ পরে আকাশে চাঁদ উঠল, কিন্তু সে চাঁদের রং গাঢ় লাল। সবাই অবাক হয়ে তাকালো চাঁদের দিকে। চাঁদের এমন গাঢ় লাল রং কলাপোতা গায়ের লোকজন আগে কখনো দেখেনি। ভৈরবতান্ত্রিক এইবার সেই তালবনের একটা গাছের নিচে বসলেন। গ্রামবাসীরাও তার সামনে কিছুটা দূরে বসল। ভৈরবতান্ত্রিক প্রথমে ভালো করে গাত্রবন্ধন করে নিলেন। তারপর যজ্ঞের অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করে তাতে শ্রীগালের লোম আর নীলকণ্ঠ ফুল লাল সুতোয় বেঁধে রক্তে ডুবিয়ে রাখলেন। এরপর তা অগ্নিকুণ্ডে 105 বার আহুতি দিলেন। বেশ অনেকটা সিঁদুর নিয়ে যজ্ঞবেদীর সামনে এরপর মঙ্গল চিহ্ন আঁকলেন তিনি, আর খানিকটা লাগিয়ে দিলেন নিজের কপালেও। এবার ওই শ্রীগালের লোম বাঁধাটা অগ্নিকুণ্ডে সমর্পণ করলেন। এরপর যজ্ঞের আগুন আপনা থেকে নিভে গেলে তা থেকে খানিকটা গরম ভস্য নিয়ে কলা পাতায় মুড়ে সেই মোড়ক হাতে নিয়ে দাঁড়িয়ে বললেন, আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। এখন এই মোড়ক ওই তালবনের ভেতরে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে আসলেই ওই পিশাচিনীর আত্মা
তা ফেরত যাবে। মুক্তি পাবে সে একমাত্র ওই পিশাচিনীর মুক্তি লাভেই তোদের গায়ের বিপদ কেটে যাবে। কিন্তু এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমার যে বয়স হয়েছে, তাতে আমি এই তালবনে গিয়ে সেই প্রেতাত্মার সঙ্গে লড়াই করতে পারবো না। তাই এই কাজ তোদের মধ্যেই কাউকে করতে হবে। এতক্ষণ চুপ করেছিল মোড়ল মশাই। ভৈরবতান্ত্রিকের যজ্ঞ শেষ হতেই তিনি দুহাতে জড়ো করে বলে উঠলেন, কিন্তু পেশাচিনীটা কে গুরুদেব? আর সে কেনই বা আমাদের গ্রামের মানুষদের মারতে চায়? আমরা তো কোনো অপরাধ করিনি। এই গাঁয়ের সবাই শান্তিপ্রিয় মানুষ, এখানে কেউ কারো অনিষ্ট করে না। ভৈরবতান্ত্রিক আবার গম্ভীর হয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ভরাট গুরুগম্ভীর গলায় বললেন, তোরা কি চাস এই পিশাচিনী কে তা আমি আমার তন্ত্র সাধনার দ্বারা খুঁজে বের করি? মোড়ল মশাইয়ের সঙ্গে আবার গ্রামবাসীরাও মাথা ঝাঁকালো। এর অর্থ সবাই জানতে চায় এই পিশাচিনীর প্রাদুর্ভাব কিভাবে হলো, কেন সে এই তালবনের মধ্যে তার আস্তানা গেড়েছে, আর কেনই বা গ্রামবাসীদের মারছে। ভৈরবতান্ত্রিক সকলের মনোভাব বুঝে আবার গুরুগম্ভীর গলায় বললেন, বেশ, আমি আমার তন্ত্র সাধনা দিয়ে সেই পিশাচিনীর সঙ্গে কি ঘটেছিল আর এই গ্রামের ওপর তার এত আক্রোশ কেন তা জানার চেষ্টা করছি। তোরা চুপটি করে বসে থাক এখানে। বেশ কিছুক্ষণ চলল ভৈরবতান্ত্রিকের তন্ত্র সাধনা। গ্রামবাসীরা উৎকণ্ঠা ভরে তাকিয়ে রইল তার দিকে। একসময় চোখ খুললেন তিনি। তখন রাত আরো গভীরের দিকে। ভৈরবতান্ত্রিক রক্ত চোখে তাকালেন গ্রামবাসীদের দিকে। গ্রামবাসীরা সে দৃষ্টি দেখে থরথর করে কাঁপতে লাগলো। ভৈরবতান্ত্রিক এবার হুঙ্কার ছেড়ে বললেন, তোদের কৃতকর্মের জন্যেই আজ এই অবস্থা তোদের। মোড়ল মশাই হাত জোর করে আকতি মিনতি করে বললেন, কেন গুরুদেব? কি করেছি আমরা? আমরা তো কিছু... মোড়ল মশাইকে থামিয়ে দিয়ে ভৈরবতান্ত্রিক আবারও হুঙ্কার ছেড়ে বলে উঠল, তুই গৌরী নামের কোনো মেয়েকে মারিসনি? গৌরী নামটা বেশ চেনা চেনা লাগলো মোড়ল মশাইয়ের। ধুলো পড়া স্মৃতিতে খানিকটা জোর দিতেই মনে পড়ল এক পুরনো অতীত। আজ থেকে বছর 6 আগের কথা। বড় ছেলের বিয়ের তখন 2 বছর গড়িয়ে গেছে, কিন্তু ছেলে বলে হচ্ছিল না। তাই দেখে মোড়ল মশাই ছেলের অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে লাগলেন, কিন্তু কেউই গৌরী থাকাকালীন তার ছেলেকে বিয়ে করতে চাইল না। এদিকে গৌরীও বাড়ি ছাড়তে নারাজ। তাই এক প্রকার বাধ্য হয়ে একদিন রাতের আঁধারে গৌরীকে গলা টিপে মেরে তারপর ওর দেহ টুকরো টুকরো করে ওই তাল বাগানে পুঁতে দিয়ে এসেছিল, আর গ্রামে রটিয়ে দিয়েছিল গৌরী রাতের আঁধারে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। পুরনো পাপটা মনে পড়তেই মোড়ল দৌড়ে এসে ভৈরবতান্ত্রিকের পা চাপটে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ভুল করে ফেলেছি গুরুদেব, আপনি আমাকে বাঁচান। আপনি ছাড়া যে আমার আর কোনো পথ নেই। বাঁচান, বাঁচান গুরুদেব। সেদিন আমি যে পাপ করেছি তা আমার বংশ বাঁচাতে করেছি গুরুদেব। আপনি আপনি আমাকে বাঁচান। ওঠ ওঠ, তোকে যখন আমি কথা দিয়েছি তখন তোকে আমি বাঁচাবো। তবে মনে রাখিস, তোর পাপের শাস্তি তুই পাবি। তোদের মধ্যে কে ওই তালবনে গিয়ে ওই প্রেতাত্মার সাথে লড়াই করতে চাস? সামনে আয়। ভৈরবতান্ত্রিকের কথা শুনে গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ পরে একটা যুবক এগিয়ে এলো ভিড় ঠেলে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, এই কাজ আমি করতে চাই গুরুদেব। ভৈরবতান্ত্রিক গম্ভীর গলায় বললেন,
বেশ, তবে এদিকে আয়। যুবকটি এগিয়ে গেল ভৈরবতান্ত্রিকের সামনে। ভৈরবতান্ত্রিক প্রথমে কিসব মন্ত্র বলে ছেলেটির গা বন্ধন করে দিলেন। তারপর মোড়কটা ছেলেটির হাতে দিয়ে বললেন, শোন, যে কাজ তুই করতে যাচ্ছিস এ কাজ মোটেও সহজ নয়। আমি আমার মন্ত্র বলে এই তালবন আটকে রেখেছি। আমার মন্ত্রের জোরে হয়তো সেই পিশাচিনী বাইরে আসতে পারবে না ঠিকই, কিন্তু তুই যখন ওই তালবনের ভেতরে প্রবেশ করবি তখন সে তোকে আক্রমণ করতে পারে। যদিও আমি তোর গা বন্ধন করে দিয়েছি, তবুও বলা যায় না কি হয়। মনে রাখিস, ওই পিশাচিনী কিন্তু আমার থেকেও শতগুণ শক্তিশালী। যদি দেখিস তুই ওই পিশাচিনীর সাথে পেরে উঠতে পারছিস না, তখন তুই এই মন্ত্রটা জপ করিস। বলেই ভৈরবতান্ত্রিক ছেলেটার কানে ফিসফিস করে একটা মন্ত্রোচ্চারণ করলেন। তারপর বললেন, ওই দেখ, চাঁদ কেমন টকটকে লাল হয়েছে। সময় হয়ে গেছে, এখনই এই মোড়কটা ওই তালবনের তলায় পুঁতে দিয়ে আয়। আমার আশীর্বাদ সর্বদা তোর সাথে থাকবে। যা। তালবনের ভেতরটা অনেক বেশি ঠান্ডা। হাওয়ায় ভেসে বেড়াচ্ছে গুঁড়ো গুঁড়ো আঁধার। সেই আঁধারে মাঝে মাঝেই চাঁপা হেসে কে যেন ব্যঙ্গ করে চলেছে যুবকটিকে দেখে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে ছেলেটি প্রবেশ করল বনের ভেতরে। তখনই অজানা ভয়ে শিউরে উঠল ছেলেটার শরীর। ছেলেটা যত সামনের দিকে এগোচ্ছে তত যেন এক অজানা ভয় চেপে বসছে তার বুকের উপর। এভাবে কয়েক পা চলার পর হঠাৎ হাওয়ায় ভেসে এলো বোটকা পচা মরা একটা গন্ধ। ছেলেটা এক হাতে নাক চেপে ধরল। সেই পচা মরা গন্ধে পেটটা গুলিয়ে উঠল তার। তবু হাঁটা থামালো না ছেলেটা। কিছুটা দ্রুত পায়ে হেঁটে এগিয়ে চলল আরো সামনে। একটা সময় তালবনটা আরো গভীর হয়ে ধরা দিল তার সামনে। ছেলেটা সেইখানে বসেই একটা তাল গাছের গোড়ায় হাতে থাকা মোড়কটা পুঁতে দিল মাটিতে। আর তাতেই যেন থরথর করে কেঁপে উঠল সমস্ত তালবনটা। ছেলেটা উঠে দাঁড়িয়ে চলে আসতে যাবে, তখনই টের পেল কে যেন ওর পা জড়িয়ে ধরেছে। ছেলেটা পায়ের দিকে তাকালো। লাল চাঁদের আলোয় দেখতে পেল একটা কালো কুচকুচে কুৎসিত হাত জড়িয়ে ধরেছে ওর পাটা। কিছুতেই সামনে এগোতে পারছে না সে। সেই কুচকুচে নখরযুক্ত হাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার পা। ছেলেটা বুঝতে পারল ওর সময় ফুরিয়ে আসছে। ভয়ে হাত পা কাঁপছে ওর। চেতনা শক্তি লোপ পাচ্ছে ধীরে ধীরে। হঠাৎই ওর মনে পড়ল ভৈরবতান্ত্রিকের বলা শেষ কথাটা। তালবনে ঢোকার আগে তিনি ওকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, যখন দেখবি তুই এই পিশাচিনীর সাথে পেরে উঠছিস না, তখন তুই এই মন্ত্রটা জপ করবি। মুহূর্তেই ছেলেটার মনে পড়ল মন্ত্রটা। সে চোখ বুজে এক মনে মন্ত্র জপ করতে লাগলো। কিছুক্ষণ পরেই অনুভব করল ক্রমশ শক্তিহীন হয়ে একটা সময় নিজে থেকেই আলগা হলো পিশাচিনীর হাতের বাঁধন। ছেলেটা দ্রুত চলে এলো বনের বাইরে। লাল চাঁদের ঝলমলে আলোয় সবাই দেখতে পেল একটু একটু করে থেমে গেল তালবনের সমস্ত কম্পন। সেই সাথে উধাও হয়ে গেল সেই আঁশটে পচা গন্ধটাও। ভৈরবতান্ত্রিক ছেলেটার কাঁধ চাপড়ে বলে উঠল, সাবাস বেটা, তুই পেরেছিস। আমি জানতাম তুই সফল হবি। আর ভয় নেই,
পিশাচিনীটা আজীবনের মতো মুক্তি লাভ করেছে। আজ থেকে এই কলাপোতা গাঁয়ের সমস্ত বাচ্চা বুড়ো সবাই রেহাই পেল পিশাচিনীর হাত থেকে। সব অন্ধকার, সব অনিষ্ট দূর হলো। সবাই দেখল সত্যিই চারপাশটা বড্ড শান্ত হয়ে গেছে। থেমে গেছে বৃষ্টি, থেমে গেছে দমকা হাওয়া, তালবনটাও স্থির। হঠাৎ সবাই দেখতে পেল এক দৃশ্য। দেখল তালবনের সেই ভিতর থেকে এক নীল আলোক রশ্মি ধাবিত হচ্ছে ঊর্ধ্ব গগনের ওই লাল চাঁদ বরাবর। ধীরে ধীরে নীল আলো মিলিয়ে গেল রাতের কালো আকাশে। একটু পরেই কেটে গেল রাতের আঁধার, আকাশ ফর্সা হলো। পূব আকাশের বুক চিরে দেখা গেল ভোরের টকটকে লাল সূর্য। ভৈরবতান্ত্রিক সূর্যদেবের পুজো করলেন, তারপর গাঁয়ের সবাইকে নিয়ে ফিরে এলেন মোড়লের বাড়িতে। এরপর আর কখনোই কলাপোতা গাঁয়ে কোনো মানুষেরই ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়নি। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পস্তাবেন। আজকের মতন গল্পের আসর এখানে শেষ, তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।